এদিকে মোদিজি ডুব দিলেন লাক্ষাদ্বীপে, অন্যদিকে ডুবে গেল মালদ্বীপ। মালদ্বীপের 3 উঠতি ছাপড়ি নেতা ভারতের প্রধানমন্ত্রীকে যা খুশি বলে অলরেডি সরে পড়েছেন, কিন্তু তার পরের ধাক্কা সামলাতে মালদ্বীপের পরিস্থিতি সংকটজনক। 5 লক্ষ মালদ্বীপের আবাদি, অন্যদিকে 20 লক্ষ ভারতীয় অলরেডি মালদ্বীপ বয়কট ধুম তুলেছেন। এখনো অবধি পাওয়া সংবাদ অনুসারে 8,000 হোটেল বুকিং এবং 2,500 ফ্লাইট বুকিং বাতিল হয়ে গেছে। ফলত দুদিন আগে যারা বনগা লোকালে ঝুলে ঝুলে দমদম গোবরডাঙ্গা সফর করত, তারাও ফেসবুকে আর টুইটারে মালদ্বীপ বয়কট আন্দোলনে নেমে পড়েছে। শুধু তারাই নয়, সলমান খান থেকে সচিন তেন্ডুলকর, অক্ষয় কুমার থেকে হার্দিক পান্ডিয়া, জন আব্রাহাম থেকে শ্রদ্ধা কাপুর, সকলেই মালদ্বীপ বয়কট, অন্যদিকে লাক্ষাদ্বীপ প্রমোশনে মুখ খুলেছেন। মতাদর্শগত বিভেদ যাই থাকুক না কেন, আমার আপনার দেশের প্রধানমন্ত্রীর অপমান মানেই আমাদের অপমান, এবং সেক্ষেত্রে কোনো ভারতীয়দের মধ্যে কোনো বিভেদ থাকতে পারেই না। কিন্তু প্রশ্ন হলো, কেন ভারত মালদ্বীপের এই দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্যে এলো, এবং কেনই বা বলা হচ্ছে মালদ্বীপ একটি অকৃতজ্ঞ দেশ যে ভুলেছে ভারতের আনুকূল্য, ভারতের দাক্ষিণ্য, ভারতের সাহায্য। বাস্তবে ভারত না থাকলে মালদ্বীপের অবস্থা হতো অত্যন্ত সংকটজনক। বর্তমানে আফগানিস্তানের মতো অবস্থাও হতে পারত সেখানে। আজকে জানবো সেই কথা যা ভারতীয়রা হয়তো অনেকেই জানেন না। শুধু ভারতীয় কেন, মালদ্বীপের সেই সমস্ত জনগণ তো বটেই, সেই সমস্ত ছাত্রী নেতারাও জানে না। মালদ্বীপের বর্তমান অবস্থান, নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফর, এগুলো হয়তো কাকতালীয় নয়। 17ই নভেম্বর 2023 মোহাম্মদ মাইজু মালদ্বীপের অষ্টম রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন। মোহাম্মদ মাইজু পুরো নির্বাচন ভারত বিরোধী সেন্টিমেন্টের উপর নির্ভর করে জিতেছিলেন। ভারত মালদ্বীপের সম্পর্ক বরাবরই ভালো, কিন্তু মোহাম্মদ মাইজু পিপল ন্যাশনাল কংগ্রেস নির্বাচনে জেতার জন্য ভারত বিরোধী সেন্টিমেন্টকেই ব্যবহার করেছে। তারা সেপ্টেম্বরের ইলেকশন ক্যাম্পেইনেই বলে এসেছে তারা যদি নির্বাচনে জেতে তবে তাদের প্রথম পলিসি হবে মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরিয়ে নেওয়া। নির্বাচনে জিতে আসার পরে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মাইজু যত দ্রুত সম্ভব তার দেশ থেকে ভারতীয় সেনাদের সরিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি ঘোষণা করেছেন ভারতীয় সেনা আর মালদ্বীপে থাকতে পারবে না। এমনকি তার শপথ অনুষ্ঠানে যোগ দেওয়া ভারত সরকারের মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি সেনা সরানোর বিষয়টি তোলেন। নয়াদিল্লির কর্তারা মাইজুর এই আচরণে অত্যন্ত ক্ষুব্ধ। তিনি কূটনৈতিক সৌজন্য উপেক্ষা করেছেন বলেও কিন্তু মত প্রকাশ করেছিলেন সেই সময় বিদেশ মন্ত্রকের অফিসাররা। প্রসঙ্গত উল্লেখ্য, জওয়ান ও অফিসার মিলিয়ে বর্তমানে সেদেশে মাত্র 70 জন ভারতীয় সেনাকর্মী আছেন। তারা স্যাটেলাইট ও ওয়্যারলেস কমিউনিকেশন দেখভাল করে থাকেন। এছাড়া একটি ছোট মাপের যুদ্ধজাহাজ সেখানে আছে, যেটি মূলত মালদ্বীপের স্পেশাল ইকোনমিক জোন পাহারা দিয়ে থাকে। কিন্তু ভারতীয় সেনা সব থেকে বড় যে পরিষেবাটি দিয়ে থাকে তা হলো দ্বীপরাষ্ট্রটির দুর্গম এলাকায় অসুস্থ ব্যক্তিদের এয়ারলিফট করে রাজধানী ম্যালেতে নিয়ে এসে তাদের চিকিৎসার ব্যবস্থা করা। এবছর এখনো পর্যন্ত 143 জন নাগরিক এই সুবিধা পেয়েছেন ভারতীয় সেনা সৌজন্যে। প্রতি বছর 150 থেকে 250 মানুষ এই সুবিধা পেয়ে থাকেন। যদিও নয়াদিল্লির ধারণা চীনের চাপেই নতুন প্রেসিডেন্ট উঠতে বসতে ভারতীয় সেনা সরানোর কথা বলছেন, আসলে ভারতীয় সেনা সরে গেলে ভারত মহাসাগরের উপরে চীনের রণতরীগুলি আরও ভালোভাবে নজরদারি রাখতে এবং নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে পারবে। আজ পর্যন্ত মালদ্বীপের প্রত্যেক রাষ্ট্রপতি প্রথম ভিজিট করেন কিন্তু ভারতে, কিন্তু মাইজু প্রথম এমন প্রেসিডেন্ট যে টার্কি ভিজিট করেন প্রথমে এবং তারপরে ভিজিট করেন চীন। আর এই চীনের মদতেই মাইজু ভারত বিরোধী অবস্থান নিয়েছেন বলেই কিন্তু বিশেষজ্ঞদের ধারণা। দর্শকের জ্ঞাতার্থে জানাচ্ছি, চীন মালদ্বীপকে কয়েক হাজার কোটি টাকা ধার দিয়েছে। চীন 20 কোটি ডলার লাগিয়ে মালদ্বীপের রাজধানী ম্যালে থেকে অন্য দ্বীপ হোলে পর্যন্ত একটি সেতু নির্মাণ করেছে, এবং চীনের বিদেশ নীতির একটা বিশেষ স্ট্র্যাটেজি কিন্তু কোনো ছোট রাষ্ট্রকে প্রয়োজনে প্রচুর টাকা ঋণ দেওয়া, এবং তারপর যখন সেই দেশটি ঋণ শোধ করতে পারবে না তখন সেই দেশটিকে নিজের মতো করে নিজের মতে চালানো। এক্ষেত্রেও তার স্ট্র্যাটেজি সেটাই, এবং বেশ কিছু সময় ধরে চীন ভারতের প্রতিবেশী রাষ্ট্রের প্রতি এভাবেই প্রভাব বিস্তার করতে সচেষ্ট, যাতে করে ভারতের উপরে পরোক্ষভাবে চাপ সৃষ্টি করা যায়। আর সেই স্ট্র্যাটেজি সে নিয়েছে মালদ্বীপে। মূলত পিপল ন্যাশনাল পার্টিকে কিনে নিয়েছে চীন, আর কিছু ছাপড়ি উঠতি নেতাকে ব্যবহার করছে ভারতের বিরোধিতায়। মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মাইজু আর পূর্ব নেতা আবদুল্লাহ ইয়ামিন
যে ভ্রষ্টাচারের মামলায় দোষী সাব্যস্ত হয়ে অলরেডি 11 বছর সাজাপ্রাপ্ত, তারাই ভারত বিরোধী ধুনে সব থেকে বেশি করে সুর তুলেছে। আর এর ফলস্বরূপ বিদেশ সফরে ভারতের বদলে টার্কি ও চীন সফর, ভারতের সেনাদের যেতে বলা এবং এবং সেই দলের মন্ত্রীদের ভারতের প্রধানমন্ত্রীকে অসম্মান। কিন্তু মালদ্বীপের এই ভারত বিরোধিতা মালদ্বীপের নিজের পায়ে কুড়ুল হিসাবে পড়েছে। চীন মালদ্বীপকে যতই ধার দিয়ে যাক না কেন, যতই মদদ দিক না কেন, ভারতের উপরেই মালদ্বীপের অর্থনীতি বিশেষভাবে নির্ভরশীল। মালদ্বীপ দেশটি চলে পর্যটনকে কেন্দ্র করে, আর মালদ্বীপের সব থেকে বড় পর্যটন আসে ভারত থেকে। 2023 সালে ভারত থেকে প্রায় 1.5 লক্ষ ভারতীয় পর্যটক মালদ্বীপ ভিজিট করেছে। প্রত্যেক বছর মালদ্বীপে আসা পর্যটকের সর্বাধিক পরিমাণ জনগণই কিন্তু ভারতীয়। মালদ্বীপ দেশটা ভারতীয় ডাক্তার ও শিক্ষক দ্বারাই কিন্তু চলছে। ভারতের সাহায্যে সেখানে কোটি কোটি ডলারের যোজনা চলছে। সে কথা তো বাদই দেওয়া যাক। এই সামনের 5th জানুয়ারি যখন মালদ্বীপের একটি প্ল্যান্টে আগুন লেগে যায়, তখন পুরো দেশে জলের সমস্যা দেখা দেয়। তখন ভারত সরকার 1200 টন পানীয় জল দিয়ে সাহায্য করে। বুঝুন, যে দেশটা পানীয় জলের জন্যেও ভারতের উপর নির্ভরশীল, এই দেশটার কিছু মন্ত্রী সোশ্যাল মিডিয়াতে ভারতীয় প্রধানমন্ত্রীকে ভাঁড় বলে গালি দিচ্ছে। আর তাছাড়াও ভারত যদি না থাকতো তবে মালদ্বীপে গণতন্ত্রই প্রতিষ্ঠা পেত না। আজকে জেনে নেব সেই ইতিহাস। 1965 সালে 26শে জুলাই ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মালদ্বীপ। স্বাধীনতার পরে মালদ্বীপের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন ইব্রাহিম নাসির। তখন মালদ্বীপের শাসন ব্যবস্থা ছিল মজলিস কেন্দ্রিক। মজলিস অনেকটা পার্লামেন্টের মতো। মজলিস থেকে রাষ্ট্রপতি নির্বাচন করা হতো, কিন্তু মজলিসে যে সমস্ত সদস্যরা থাকতেন তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হতেন না, বরং জনগণের ঐক্যমতের ভিত্তিতে মজলিস তথা পার্লামেন্ট গঠন করা হতো। ফলে মালদ্বীপে তখন প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল না। 1978 সালে মজলিসের সমর্থন নিয়ে মালদ্বীপের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন মামুন আব্দুল গায়ুম। তাকে ক্ষমতাচ্যুত করার জন্য 1980-1983 সালে দুবার অভ্যুত্থান ঘটানো হয়, কিন্তু দুবারই গায়ুম বিরোধীরা ব্যর্থ হয়। তারপরে তৃতীয় অভ্যুত্থানের চেষ্টা চালে 1988 সালে 3রা নভেম্বর, যেদিন রাষ্ট্রপতি আব্দুল গায়ুমের ভারত সফরে আসার কথা ছিল, কিন্তু তার এই সফরের কর্মসূচি ফাঁস হয়ে গেলে বিরোধীরা অভ্যুত্থানের ফন্দি আটে। কিন্তু ঘটনার কি আঁচ করতে পেরে সেই সফর বাতিল করার সিদ্ধান্ত নেন গায়ুম। ভারত সরকার আগে থেকে গায়ুমকে আনার জন্য দিল্লি থেকে একটি বিশেষ বিমানের ব্যবস্থা করেছিল। তার জন্য সেই বিমানটি উড়েও গিয়েছিল, কিন্তু বিমানটি যখন তার গন্তব্যের মাঝপথে, তখন মামুন আব্দুল গায়ুম ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে সফর বাতিল করার অনুরোধ করেন। ভারতের প্রধানমন্ত্রী তার প্রস্তাবে সম্মতি দেন। গায়ুমের সফরকে সামনে রেখে মালদ্বীপে থাকা ভারতীয় হাইকমিশনার একে ব্যানার্জি দুদিন আগে দিল্লি চলে এসেছিলেন। আমন্ত্রিত অতিথির সফরের সময় যাতে তার খাতির যত্নে কোনো কমতি না থাকে, সেই দেখভালের দায়িত্ব ছিল তার উপরে। মালদ্বীপের রাষ্ট্রপতির সাথে ব্যানার্জির সম্পর্ক দারুণ ভালো ছিল। ঘটনার দিন ভোরে ব্যানার্জি দিল্লির ডিফেন্স কলোনিতে নিজ বাসায় গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। ভোর 6:30টায় মালদ্বীপ থেকে তার সচিবের ফোনে তার ঘুম ভাঙে। তার সচিব জানান, মালদ্বীপের রাজধানী ম্যালেতে ভোর 4:30 থেকে গোলাগুলি শুরু হয়েছে। অস্ত্রধারীরা রাষ্ট্রপতি আব্দুল গায়ুমের বাসভবন হামলা করেছে, কিন্তু ভাগ্যক্রমে তিনি নিরাপদ স্থানে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। অভ্যুত্থানের নেতৃত্বে ছিল মালদ্বীপের ব্যবসায়ী আবদুল্লাহ লুতিফি। তাকে সাহায্য করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিল উমা মহেশ্বরানের নিয়ন্ত্রণাধীন শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিপল লিবারেশন অর্গানাইজেশন অব তামিল প্লট। 3রা নভেম্বর মামুন আব্দুল গায়ুম ভারত সফরে যাবে নিশ্চিত জানার পরে লুতিফি ও মহেশ্বরান সেই দিনটিকে বেছে নিয়েছিলেন। ঘটনার দুদিন আগে 80 জন যোদ্ধা নিয়ে শ্রীলঙ্কার উপকূলে সকাল 8:30টায় মাছ ধরার দুটি ট্রলার ছিনতাই করে ম্যালের উদ্দেশ্যে রওনা দেয় লুতিফি। ম্যালে পৌঁছানোর পরে একটি ট্রলার প্রেসিডেন্সিয়াল জেটিতে এবং আরেকটি বাণিজ্যিক পোতাশ্রয়ে নোঙর করে। ট্রলার থেকে নেমে একদল রেডিও ও টেলিভিশন সম্প্রচার কেন্দ্রের দখল নেয়, আর একদল রিপাবলিকান স্কোয়ারে নেমে রাষ্ট্রপতি ভবন দখল করার প্রস্তুতি নেয়। কিন্তু তারা তখনও জানত না গায়ুম তার ভারত সফর বাতিল করেছে।
এদিকে প্রেসিডেন্সিয়াল প্যালেসে হামলা চালানোর সময় একটি দল মালদ্বীপের ন্যাশনাল সিকিউরিটি সার্ভিস এনএসএস এর প্রধান কার্যালয়ে হামলা চালায়। রাষ্ট্রপতির বাসভবনের কাছেই ছিল এনএসএস এর প্রধান কার্যালয়। সেই সংস্থার অধীনে মালদ্বীপের পুরো সামরিক ব্যবস্থা পরিচালিত হতো। এর ফলে এর নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার অর্থ হলো মালদ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া। তখন মালদ্বীপের পররাষ্ট্র সচিব ইব্রাহিম জাকি প্রতিবেশী বিভিন্ন দেশে সাহায্যের জন্য আবেদন করেন। এর মধ্যে ছিল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সমস্তই। কিন্তু সমস্ত দেশই তখন মালদ্বীপকে সাহায্য করতে নারাজ ছিল। একমাত্র ভারত মালদ্বীপে এটাকে সাড়া দেয় এবং একটি অপারেশন কন্ডাক্ট করে, যার নাম অপারেশন ক্যাকটাস। ভারতের প্রধানমন্ত্রীর সাথে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে সেদিন মালদ্বীপ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। মালদ্বীপে পৌঁছানোর আগে সংবাদ মাধ্যমকে কোনো তথ্য জানানো হয়নি। শুধুমাত্র সংবাদ মাধ্যম নয়, শুরুতে যে সমস্ত নেতা মালদ্বীপে যাবেন তারা নিজেরাও জানতেন না তারা কোথায় যাচ্ছেন। অভিযানের নেতৃত্ব ভার পড়ে ব্রিগেডিয়ার এফ.সি. বালসারার উপর, আর কমান্ডিং অফিসারের দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয় সুভাষ যোশীকে। রাষ্ট্রপতি গায়ুম সাহায্য প্রার্থনার 9 ঘন্টার মধ্যে পূর্ব পরিকল্পনা মোতাবেক ব্রিগেডিয়ার বালসারার নেতৃত্বে সেদিন 2500 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে ভারতীয় বিমান বাহিনীর 44 স্কোয়াড্রনের 3টি বিমানে করে 358 জন কমান্ডো হুলহুলে বিমানবন্দরে অবতরণ করে ও রাষ্ট্রপতিকে নিরাপদে উদ্ধার করে। মূলত 2 শ্রেণীর লোক সেদিনকে রাষ্ট্রপতি গায়ুমকে সরানোর পরিকল্পনা করেছিল। প্রথমত মালদ্বীপের লুতিফি ও তার কিছু অনুসারী যারা রাষ্ট্রপতিকে পছন্দ করতো না। দ্বিতীয় কিছু উগ্রপন্থী যারা চেয়েছিল মালদ্বীপে লুতিফিকে বসিয়ে ভারত ও শ্রীলঙ্কায় অস্ত্র, মাদক ও চোরাচালানের ব্যবসা চালাবে। প্লট নেতা উমা মাহেশ্বরন লুতিফিকে ক্ষমতার লোভ দেখিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ভারতের 3 বাহিনীর সমন্বিত আক্রমণের মুখে পরাজিত হয় এবং সে মারা যায়। অপারেশন ক্যাকটাস ভারতীয় সেনার ইতিহাসে সবথেকে ঝুঁকিপূর্ণ অভিযানের একটি। অভিযান ক্যাকটাস শেষ হলেও পরবর্তী 1 বছর 6 প্যারা ব্রিগেড মালদ্বীপে থেকে যায়, যাতে নতুন করে আবার এমন কোনো ঘটনার সৃষ্টি না হয়। ভারতের সহায়তায় ক্ষমতায় টিকে যাওয়ার পরে আরও 20 বছর ক্ষমতায় ছিলেন মামুন আব্দুল গায়ুম। অবশেষে 2008 সালের নির্বাচনে হেরে যাওয়ার পরে মালদ্বীপের ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে সরে যান তিনি। এই কয়েকজন ছাপড়ি মন্ত্রীর কথা বাদ দিলে অধিকাংশ মালদ্বীপবাসী কিন্তু এই 3 ও 4ই নভেম্বরের কথা আজও স্মরণ করেন শ্রদ্ধার সঙ্গে। সবথেকে দুঃখের কথা, একটা জাতি বা একটা দেশ যখন ভুলে যায় নিজেদের শিকড়ের কথা, নিজেদের অতীতের কথা, তখন সেই ধরনের বিভ্রান্তিকর ভূমিকা গ্রহণ করে থাকে। বাংলাদেশের কিছু অবোধ জনগণ বা পাকিস্তান যখন বারবার ভারত বিরোধী বক্তব্য পেশ করে, তারা হয়তো ভুলে যায় নিজেদের শিকড়ের কথা। যখন ভারতের হারে কিছু ক্রিকেট অনুরাগী বাংলাদেশি ভারতকে ব্যঙ্গ করে, তখন হয়তো তারা ভুলে যায় তাদের অতীত ইতিহাসের কথা। ভারত এবং বাংলাদেশ, পাকিস্তান এবং মালদ্বীপ এরা একই শিকড়ের অংশ। একথা যদি ভুলে যায় তাহলে অবশ্যই এই ধরনের বিভ্রান্তিকর ভূমিকা তারা আরও বারবার গ্রহণ করবে। মালদ্বীপ এই কথাটাই এসেছে সংস্কৃত ভাষা থেকে, অন্যদিকে লাক্ষাদ্বীপ কথাটাও এসেছে সংস্কৃত ভাষা থেকে। মালদ্বীপের এই সমস্ত ভারত বিরোধী নেতাদের জানা উচিত তাদের অতীতের কথা, তাদের ইতিহাসের কথা, তাদের 1000 বছরের পুরনো অতীতের কথা। এসব কথা ছেড়ে দিলে মালদ্বীপ কথাটাই এসেছে সংস্কৃত ভাষা থেকে। মালদ্বীপ অর্থাৎ মালা ও দ্বীপ, অর্থাৎ গার্ল্যান্ডস অফ আইল্যান্ড। আর প্রাচীনকাল থেকে মালদ্বীপের এটাই নাম। 7শ শতাব্দীতে প্রকাশিত আলাহামা সাহেব আল দিন গ্রন্থে বলা হয়েছে, মালদ্বীপে বসবাসকারী প্রথম নাগরিকেরা এসেছিল ভারতের কালীবঙ্গা থেকে। একাধিক ঐতিহাসিকরাও মনে করেন মালদ্বীপে বসবাসকারী ব্যক্তিরা প্রথম গুজরাট থেকেই আগত ছিলেন। আর এটাই মালদ্বীপের আসল ইতিহাস। যে দেশের নামই ভারত থেকে এসেছে, যে দেশের নাগরিকদের প্রাথমিক পরিচয় ভারতীয়, তারা নিজেদের ইতিহাসকে ভারত থেকে বিচ্ছিন্নই করতে পারে না। যারা নিজেদের উন্নয়নের জন্য ভারতের উপর নির্ভরশীল, আশ্চর্যজনকভাবে তারা ভারতের প্রধান শাসক, ভারতের প্রধানমন্ত্রীকে অপমান করে। কিছু মানুষের কট্টরপন্থী ভাবনার জন্য আজকে দুটি দেশের এত পুরনো সম্পর্ক কলঙ্কিত হচ্ছে। যখন সারা বিশ্ব ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের অনুরাগী হয়ে উঠছে, তখন যারা এই সংস্কৃতির ঐতিহ্য উত্তরাধিকার সূত্রে পেয়েছে, তারাই সেই উত্তরাধিকারকে অস্বীকার করছে। আর শুধু অস্বীকার করছে তাই নয়, তারা নিজেদের শত্রু বলে জ্ঞান করছে। মানুষ ততক্ষণ এটা ঠিক করতে পারে না যে সে কোথায় পৌঁছতে চায়, যতক্ষণ না সে জানতে পারে সে কোথা থেকে এসেছে। হয়তো এর পরে আর কোনো কথাই প্রাসঙ্গিক নয়।
এই বিষয়ের উপর বানানো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আপনাদের লাইক এবং সাবস্ক্রিপশন আমার পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা। জয় হিন্দ, বন্দে মাতরম।